নমস্কার। আজকে একটা টপিক নিচ্ছি। ম্যাট্রিমোনিয়াল অ্যাফেয়ার্সের মধ্যে আমরা সবসময় দেখি যে 125 সিআরপিসিতে একটা মেনটেন্যান্স সবসময় ক্লেম করে ওয়াইফরা, বা 144 বিএনএসএসে সেম মেনটেন্যান্স ক্লেম করে ওয়াইফরা। এর সাথে সাথে যখনই ডিভোর্সের প্রসিডিওর শুরু হয়, সেখানে সবসময় দেখা যায় যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসাবে সেকশন 24 গিয়ে একটা পেন্ডেন্ট লাইটের মামলা ফাইল করে, আর তার সাথে সাথে যদি স্পেশাল ম্যারেজ একটা ডিভোর্স হয় তাহলে সেকশন 36 গিয়ে একটা ওই মেনটেন্যান্সের মামলা ফাইল করে, যেটাকে আমরা পেন্ডেন্ট লাইট বলি। মেনটেন্যান্স তো নয়, পেন্ডেন্ট লাইট। তো বেসিক্যালি আজকে এটা জানবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট পার্টিকুলার পেন্ডেন্ট লাইট অ্যান্ড দ্যাট পার্টিকুলার 144 বিএনএসএস রাইট নাও, হুইচ ইজ এনফোর্সেবল রাইট নাও ইন ইন্ডিয়া। দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স। 125 সিআরপিসি বা 144 বিএনএসএস, সেখানে একটা মান্থলি মেনটেন্যান্সের গল্প হচ্ছে ইফ দ্যাট পার্টিকুলার ওয়াইফ ইজ ইনসাফিসিয়েন্ট টু মেনটেন হারসেলফ। অন দি আদার হ্যান্ড, যদি 24-এর কথা বলি, 24 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা 36 অফ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, সেই ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ যদি কেউ কারোর এগেনস্টে যদি একটা ডিভোর্সের প্রসিডিওর শুরু করে, ডিভোর্সের মামলা শুরু করে, অন দ্যাট ভেরি মামলা, অন দ্যাট ভেরি কেস, আদার সাইড হাজব্যান্ড বা ওয়াইফ, আদার সাইড মানে যার এগেনস্টে মামলা ফাইল করেছে, সে সেই মামলাটাকে প্রসিড করার জন্য এই 24 হিন্দু ম্যারেজ অ্যাক্টে বা 36 অফ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে মামলাটা ফাইল করতে পারে। এবার পেন্ডেন্ট লাইটটাকে আমরা কীভাবে বুঝবো? পেন্ডেন্ট লাইটটা হচ্ছে এই যে ডিভোর্সের প্রসিডিওরটা শুরু হয়েছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ আগে যে মামলাটা ফাইল করেছে, আইদার স্পাউস যে মামলাটা ফাইল করেছে, সেটার যেটা প্রসিডিওরটা চলছে, এই প্রসিডিওরটাকে কন্টেস্ট করার জন্য এবং ফাইনাল আর্গুমেন্ট বা ফাইনাল জাজমেন্ট যাওয়া অবধি যে এক্সপেন্সেসটা দরকার দ্যাট মানে আদার সাইডের জন্য, সেই এক্সপেন্সেসটার জন্য সে মামলা করতে পারে। তাহলে ঘুরে ফিরে গল্পটা কি দাঁড়ালো? যদি আমি অ্যাজ আ হাজব্যান্ড আমার ওয়াইফের এগেনস্টে মামলা ফাইল করি, ডিভোর্সের মামলা ফাইল করি, আমার ওয়াইফ কী করতে পারে? সে সেই মামলায় ইনিশিয়ালি অ্যাপিয়ার হবে, তার ডাব্লিউও দেবে বা ডাব্লিউএস দেবে, ডাব্লিউও দেবে না, ডাব্লিউএস দেবে, রিটার্ন স্টেটমেন্ট দেবে, দিয়ে তারপর সে কী করবে? আমি যদি হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডার ডিভোর্স ফাইল করি, তাহলে আমার ওয়াইফ কী করবে? 24-এর আন্ডারে একটা পেন্ডেন্ট লাইটের মামলা ফাইল করবে, টু গেট দ্য মানি, টু গেট দ্য কম্পেনসেশনও বলা ভুল হবে, টু গেট সার্টেন অ্যামাউন্ট অফ মেনটেন্যান্স টু প্রসিড দ্যাট পার্টিকুলার ডিভোর্স কেস। সেই মামলাটাকে চালানোর জন্য সে একটা খরচা নেবে। সে কোর্ট থেকে সে একটা 24-এর মামলা ফাইল করবে, সেই মামলায় আমি আবার ডাব্লিউও দেবো, দেওয়ার পরে দুজনে সাক্ষী হবে, তারপর কোর্ট একটা অর্ডার করবে, সেই পার্টিকুলার অর্ডারটা আমাকে কমপ্লাই করতে হবে, তাহলেই আমার ডিভোর্সের মামলাটা চলবে। আমি যদি ওই টাকাটা আমার ওয়াইফকে পে না করি, সেই মানে পেন্ডেন্ট লাইটের মামলার টাকাটা পে না করি, তাহলে আমার ডিভোর্স প্রসিডিওরটা কিন্তু স্টে হয়ে যাচ্ছে, ডিভোর্স প্রসিডিওরটা চলবে না। এবার এই টাকাটা আমি কতদিন অবধি দেবো? এই টাকাটা আমি যতদিন অবধি আমার এই ডিভোর্সের মামলাটা চলছে ততদিন আমাকে দিতে হবে। ওয়ান্স আমার এই ডিভোর্সের মামলাটার অর্ডার হয়ে যাচ্ছে, ফাইনাল অর্ডার হয়ে যাচ্ছে বা ডিক্রি হয়ে যাচ্ছে কিছু একটা, তারপরে কিন্তু আমাকে ওই টাকাটা পে করতে হবে না। অন দি আদার হ্যান্ড 125-এর ক্ষেত্রে কী হয়? 125 বা বিএনএসএসের 144-এর ক্ষেত্রে সেখানে কিন্তু আমার এগেনস্টে যে মামলাটা ফাইল হয়, আমাকে ওটা সারা জীবন টানতে হয়। সেখানে সেই টাকাটা দিতে হবে আমাকে কতদিন অবধি? সেই টাকাটা আমাকে আমার ওয়াইফের যতদিন পর্যন্ত সে বেঁচে আছে, বা সে কোনো অ্যাডাল্ট্রিতে না যাচ্ছে, বা সে অন্য কিছুতে না জুড়ে যাচ্ছে, বা সে সাফিসিয়েন্ট টু মেনটেন হারসেলফ না হয়ে যাচ্ছে, বা সে রিম্যারি না করছে, ততদিন অবধি আমাকে দিতে হবে। এর সাথে 125-এর সাথে কিন্তু মেনটেনেন্সের 125-এর সাথে কিন্তু 24 বা 36-এর যে পেন্ডেন্ট লাইট, এটার কোনো সম্পর্ক নেই। 24 বা 36 ইনস্টিটিউট হবে অন দ্যাট পার্টিকুলার ডিভোর্স, আর 125 ইনস্টিটিউট হবে ওটা নর্মাল ইনস্টিটিউট হবে, ওটা আলাদা করে ইনস্টিটিউট হবে, সেটার সাথে ডিভোর্সের কোনো সম্পর্ক নেই। বোঝা গেল? থ্যাংক ইউ।